সকলকে স্বাগতম জানাই আরো একটি নতুন ভিডিও ক্লাসে। আজকের এই ভিডিও ক্লাসটি আমার চ্যানেলে শুরু করা নতুন যে কোর্স সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর কোর্সের দ্বিতীয় পর্ব। আমার এই চ্যানেলে আমি নিয়মিত সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয় এবং এএমআই এর স্টুডেন্ট এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর নিয়োগ পরীক্ষার বিভিন্ন কোর্স আকারে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও পাবলিশ করে থাকি। আমার এই কোর্সটি মূলত ডিজাইন করা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর নিয়োগ প্রার্থীদের জন্য এবং ডুয়েটের ভর্তি পরীক্ষার্থীদের জন্য এই কোর্সটি মূলত ডিজাইন করা। তো আসুন শুরু করা যাক। এবং শুরু করার পূর্বে যারা আজ আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি যারা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে নিয়মিত এখন থেকে এরকম ভিডিও পাবলিশ করা হয়। তো আসুন শুরু করা যাক। আজকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর গত দিনে আমরা যেই টপিকসটা নিয়ে পড়ছিলাম সেই টপিকসের উপরেই আরেকটা ক্লাস আজ নিব, সেটা হচ্ছে ব্রিক বা ইট। আমাদের আজকের টপিকস হচ্ছে ব্রিক বা ইট। তো এটা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর পার্ট 2। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর একটি পূর্ণাঙ্গ কোর্স আমি এখানে করাবো এবং এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রতিটি বিষয়ের উপরে এরকম পূর্ণাঙ্গ কোর্স করানো হবে, যা আশা করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের জন্য, নতুন স্টুডেন্টদের জন্য বা ডুয়েট ভর্তি পরীক্ষার্থী এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো রিভিশন বা ভালো একটা কোর্স হিসাবে পরিগণিত হবে। বাংলা ভাষায় আমি সবগুলোকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তো গত ক্লাসে আমি ইটের মাঝখান থেকে শুরু করে দিয়েছিলাম, মানে ইটের বিষয়টার কতগুলো গুরুত্বের বিচারে যে কোশ্চেনগুলো গুরুত্ব বেশি সেগুলো আমি আলোচনা করেছিলাম। সেখানে ইটের মৃত্তিকার উপাদানগুলোর প্রপোর্শন নিয়ে আলোচনা করেছি, কিন্তু ইটের সংজ্ঞাটা দেওয়া হয়নি। তো আজ শুরু করছি ইটের সংজ্ঞা দিয়ে। ইট কি? যদি কেউ প্রশ্ন করে ইট কি, তাহলে বলতে হবে ইট হচ্ছে কাদামাটি দিয়ে তৈরি। উত্তর হবে ইট কাদা দ্বারা তৈরি, কাদামাটি দ্বারা তৈরি কৃত্রিম পাথর। কৃত্রিম পাথর। তার মানে ইট হচ্ছে আমরা পাথরের পরিবর্তে, যেমন যে দেশে পাথরের পর্যাপ্ততা আছে সে দেশে কিন্তু ইটের জায়গায় অনেক জায়গায় পাথর দিয়ে নির্মাণ কাজ করা হয়, কিন্তু ইট হচ্ছে কাদামাটি দিয়ে তৈরি একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম পাথর, যেটা কাদামাটির আয়তাকার ঘনবস্তু, কাদা দ্বারা তৈরি আয়তাকার ঘনবস্তু, যা ভেজা অবস্থায় নমনীয় থাকে বা কাঁচা অবস্থায় বলা যায়, কাঁচা অবস্থায় নমনীয় কিন্তু উচ্চ তাপমাত্রায় পোড়ালে পাথরের ন্যায় শক্ত হয়। কাঁচা অবস্থায় পোড়ানো কিন্তু কাঁচা অবস্থায় খুব নমনীয় হয়, প্লাস্টিক যেটাকে ইংলিশে বলা হয়, কিন্তু উচ্চ তাপমাত্রায় পোড়ানোর পর পোড়ালে সেটা হয়ে যায় পাথরের ন্যায় শক্ত। পাথরের ন্যায় শক্ত, এটা হচ্ছে ইটের ডেফিনেশন। তো আমরা ইটের ডেফিনেশন খুব সংক্ষেপে বলতে পারি যে ইট হচ্ছে কাদামাটি দ্বারা তৈরি একটি কৃত্রিম পাথর। আচ্ছা,
আমাদের দেশে এখান থেকে আরেকটা কোশ্চেন আমরা তৈরি করতে পারি, যেহেতু এটা অতি উচ্চ তাপমাত্রায়, যেহেতু উচ্চ তাপমাত্রায় পোড়ানোর কথা বলা হয়েছে, এটা কত ডিগ্রি তাপমাত্রায় ইটকে পোড়ানো হয়, ইট কত ডিগ্রি তাপমাত্রায় পোড়ালে সেটা ইটে পরিণত হয়, সেটা আমাদের একটা কোশ্চেন হতে পারে যে কত ডিগ্রি তাপমাত্রায় ইটকে পোড়ানো হয়, সর্বোচ্চ কত তাপমাত্রায় ইট পরিণত হয়, ইটে পরিণত হয় আর কি। তাহলে দ্বিতীয় কোশ্চেনটা আমরা বলতে পারি সর্বোচ্চ কত তাপমাত্রায় মাটি ইটে পরিণত হয়, ইটে পরিণত হয়। এটি হচ্ছে 2100 ডিগ্রি সেন্টিগ্রেড, 2100 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর হবে 2100 ডিগ্রি ফারেনহাইট, 2100 ডিগ্রি ফারেনহাইট। এরপর আমাদের আরেকটি প্রশ্ন হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, সেটি হচ্ছে ইটের, বাংলাদেশে প্রচলিত ইটের আকার কত? বাংলাদেশে প্রচলিত ইটের আকার, বাংলাদেশে প্রচলিত ইটের আকার, বা অনেক জায়গায় পিডব্লিউডি অনুসারে বাংলাদেশে প্রচলিত ইটের আকার কত হবে, এটাও প্রশ্ন হয়ে থাকে। তো আমরা সাধারণ আকার, উত্তর হবে সাধারণত ইটের আকার হয় 9.5 ইঞ্চ ইন্টু 4.5 ইঞ্চ এবং ইন্টু 2.75 ইঞ্চ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি মাঝে মধ্যেই নিয়োগ পরীক্ষার কোশ্চেনে এসে থাকে, যেমন পিজিসিবি এর কোশ্চেন সলিউশন করে দেখিয়েছিলাম আমি এর আগের কয়েকটা পর্বে, সেই পর্বগুলোতে আমি দেখিয়েছি এই কোশ্চেনটি এখানে এসেছিল, এবং সেখানে সিজিএস এবং এফপিএস দুই ইউনিটেই এটাকে আমাদের উল্লেখ করতে বলেছে। তাহলে আমরা এটা কি কোকে লিখলাম, এটা হচ্ছে সিজিএস ইউনিটে, সিজিএস ইউনিটে মশলা ছাড়া, কিন্তু সিজিএস ইউনিটে যদি আমরা মশলা সহ এটাকে বলি, তাহলে মশলা সহ হবে 10 ইঞ্চ ইন্টু 5 ইঞ্চ ইন্টু হচ্ছে 3 ইঞ্চ। তার মানে বলতে পারি যে রাউন্ড ফিগার হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে সিজিএস ইউনিটে মশলা সহ। এরপর আরেকটা ইউনিট যেটা এটা এফপিএস, আমি এটা ভুল লিখেছি, এটা এফপিএস, ফুট পাউন্ড এন্ড সেকেন্ড ইউনিট, সিজিএস ইউনিট না, এটা হচ্ছে এফপিএস ইউনিটে। এবং সিজিএস ইউনিটে যদি আমরা বের করতে চাই, তাহলে সিজিএস ইউনিটে এটা হবে, আমরা সিজিএস ইউনিটে ইটের আকার হবে সেন্টিমিটার, গ্রাম এন্ড সেকেন্ডের যে ইউনিট, সিজিএস ইউনিটে এটার মান হবে 24.2 সেন্টিমিটার ইন্টু 11.4 সেন্টিমিটার ইন্টু 7 সেন্টিমিটার, 7.0 সেন্টিমিটার বলা যেতে পারে। এবং এটা হচ্ছে মশলা ছাড়া, মশলা সহ এই আকারটা অবশ্যই একটু বড় হবে, সেটা হচ্ছে 25.4 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 25.4, 12.7 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 7.6 সেন্টিমিটার। এটা হচ্ছে মশলা সহ। আরেকটা কথা আমি বলে দিই যে আমার এই যেই কোশ্চেনগুলো আমি সলিউশন করে এখানে দেখাচ্ছি, এই কোশ্চেনগুলোর সলিউশন বা এই কোশ্চেনগুলো সহ আরো কিছু কোশ্চেনের যদি আপনারা নোট নিতে চান বা নোট দেখতে চান, নোট পড়তে চান, হার্ড কপি সফট কপি নোট আপনারা পাবেন আমার ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেই ওয়েবসাইটের লিংকে গিয়ে আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিষয়ে, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এএমআই এর বিভিন্ন বিষয়ে আপনারা নোট এবং
সাজেশন পাবেন, চাকরি পরীক্ষার কোশ্চেন সলিউশন পাবেন। তো নিচের লিঙ্কে গিয়ে ওই ওয়েবসাইটটাকেও আপনারা ফলো করে রাখবেন, তাহলে নিয়মিত আপনারা ওখানেও বিভিন্ন নোটের যেই পিডিএফ এইগুলো পেতে থাকবেন বা সফট কপি পেতে থাকবেন। এরপর আমাদের আজকের যেই চতুর্থ কোশ্চেনটি আমরা পড়বো সেটি হচ্ছে ইটের প্রকার কত প্রকার হতে পারে, ইট কত প্রকার ও কি কি। ইট সাধারণত কত প্রকার ও কি কি। এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে ইট পোড়ানোর উপরে ভিত্তি করে ক্লাসিফিকেশন। এছাড়াও বিশেষ ইট আরো কিছু ক্লাসিফিকেশন আছে। আমরা এটা হচ্ছে ইটের কোয়ালিটির উপরে ইট কত প্রকার, কোয়ালিটির উপরে কত প্রকার। এছাড়া আকারের উপরে বা বিশেষ আকারের উপরে ইট অনেক প্রকার হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব। এই জায়গায় উত্তর হচ্ছে ইট কোয়ালিটি বা কোয়ালিটির উপরে, কোয়ালিটির উপর ভিত্তি করে ইট সাধারণত চার প্রকার, তো এক নাম্বার যে ইট সেটাকে আমরা বলবো ফার্স্ট ক্লাস ইট বা প্রথম শ্রেণীর ইট, যেটা সর্বোত্তম ইট, যেটার কালার তাম্রবর্ণ হবে, সুষম কালার থাকবে, সব দিকে সাইডগুলো সুষম হবে। যে ইটের গত পর্বে আমরা যে ইটের বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম, উত্তম ইটের বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলো যে ইটের থাকবে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিক। দ্বিতীয়ত আমরা বলবো দ্বিতীয় শ্রেণীর ইট, যেটা সেকেন্ড ক্লাস ব্রিক। সেকেন্ড ক্লাস ব্রিকের তার থেকে কিছুটা ত্রুটিপূর্ণ থাকবে, যেগুলো আমরা সলিং বা অন্যান্য কাজে ইউজ করব, যদিও সেটা কংক্রিটে ব্যবহার করা হবে না, সলিং এর কাজে ইউজ করা হবে। এবং তিন নাম্বার যেটা তৃতীয় শ্রেণীর ইট, সেটা আসলেই খুবই বলা যেতে পারে যে খুবই নিম্নমানের যে ইট, যেগুলো পোড়া ভালো হয় না, নরম থেকে যায়, হার্ডনেস থাকে না, এগুলো হচ্ছে একেবারে তৃতীয় শ্রেণীর ইট। এছাড়াও চতুর্থ প্রকারের একটা হচ্ছে অতিরিক্ত পুড়ে গেলে, সেটা যদি আমরা বলেছিলাম লাইম বেশি থাকলে সেটা গলে যায়, এরকম যদি গলে শেপ নষ্ট হয়ে যায় বা বেশি অতিরিক্ত পুড়ে যায়, সেই ইটগুলোকে আমরা বলি ঝামা ইট, ঝামা বা পিকেট ইট, যেগুলো আমরা সাধারণত দেখে থাকি যে এইগুলোকে আমরা সাধারণত কংক্রিটের মধ্যে খোয়া হিসাবে ব্যবহার করে থাকি। এগুলো দেয়াল গাঁথার কাজে বা মেসোনারির কাজে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে না। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এই কোশ্চেনটিও বিভিন্ন পরীক্ষায়, যেমন আমাদের ডুয়েট ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন জব এক্সামে এবং ডিপ্লোমার ইঞ্জিনিয়ারদের পরীক্ষায় এই কোশ্চেনটি খুব বেশি এসে থাকে। সেটা হচ্ছে মাঠ পর্যায়ে ইটের পরীক্ষাগুলো কি কি, মাঠ পর্যায়ে ইটের কি কি পরীক্ষা করা হয়, মাঠ পর্যায়ে ইটের পরীক্ষা কি কি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সহজ কোশ্চেন। এটি এএমআই এর যেই স্টুডেন্ট তাদেরও এই কোশ্চেনটি এসে থাকে, কিন্তু বিশেষ ব্যাপার হচ্ছে সেখানে এটাকে ইংলিশে লিখতে হয়। সো আমি তাদের জন্য ইংলিশে একটা কোর্স করাবো, যেখানে এই কোশ্চেনগুলোরই অ্যান্সার আমি ইংলিশে করাবো। সেই কোর্সটি হবে শুধুমাত্র এএমআই বা মানে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য, যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সেই কোর্সটি হবে। এটি বিশেষত সাব অ্যাসিস্ট্যান্ট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এই কোর্সটি করানো হচ্ছে। সো মাঠ পর্যায়ে ইটের পরীক্ষা, মাঠ পর্যায়ে ইটের পরীক্ষাগুলো নিম্নরূপ। এটা হচ্ছে কোশ্চেন ছিল, সরি। মাঠ পর্যায়ে ইটের পরীক্ষা এক নাম্বার হতে পারে যেটা, সেটি হচ্ছে আমরা ইটের গায়ে নখ দিয়ে আঁচড় কাটলে, নখ দ্বারা আঁচড় কাটলে যদি ইটের
গায়ে ইম্প্যাক্ট পড়ে, যদি আঁচড় কাটলে যদি ইটের গায়ে কোনো ইম্প্যাক্ট পড়ে তাহলে গায়ে চিহ্ন আঁকা গেলে, চিহ্ন বাংলায় লিখি আমি, চিহ্ন আঁকা সম্ভব হলে সেটি ভালো ইট নয়, ভালো ইট নয়। যদি আঁচড় না পড়ে তবে সেটি কম্প্যাক্ট এবং ভালো ইট। প্রথম বৈশিষ্ট্য বা প্রথম পরীক্ষা। এখন এরপরে যে পরীক্ষাটা সেটা হচ্ছে আঘাত করলে, 2 নম্বর হাতুড়ি বা অন্য একটি ইট দিয়ে আঘাত করলে। ইটকে যদি আমরা হাতুড়ি দিয়ে বা অন্য একটি ইট দিয়ে বা অন্য একটি ইট দিয়ে আঘাত করি, ইট দ্বারা আঘাত করলে যদি ধাতব শব্দ হয় বা মেটালিক সাউন্ড যেটাকে আমরা বলি, ধাতব শব্দ হয় তবে ভালো ইট, তবে সেটি ভালো ইট বলে বিবেচিত হবে, ভালো ইট, নতুবা নয়। তো আমরা ইটের বৈশিষ্ট্যতে পড়েছিলাম যে ইটের আঘাত করলে সেটা ধাতব শব্দ উৎপন্ন করে, যদি এটা হয় তাহলে এটা ভালো ইট, আর যদি না হয় তাহলে বুঝতে হবে ইটটি ভালো নয়। আর এরপরে যেটি সেটা হচ্ছে 3 নম্বরে, যেটাকে আমরা টি টেস্ট বলি। টি টেস্ট হচ্ছে আমাদের দুটি ইট দ্বারা, যদি আমরা দুটি ইটকে এইভাবে নেই, একটি ইট এইভাবে নেওয়া হলো, এটার উপরে যদি আরেকটা ইটকে আমরা এইভাবে স্থাপন করি, অর্থাৎ একটা টি শেপ তৈরি করি, এরপর এই টি শেপটাকে যদি আমরা ফেলে দিই, উপর থেকে ফেলে দিই একটা মোরাললেস হার্ড সারফেসের উপর বা একটা মোটামুটি শক্ত সারফেসের উপর এটাকে ফেলা হয়, যদি ইটটা ভালো থাকে তবে সেটি ভালো ইট, আর যদি ইট দুটি ভেঙে যায় বা যে কোনো একটি ইট ভেঙে যায় তাহলে সেটা ভালো ইট নয়, সেটিকেই আমরা টি টেস্ট বলি। দুটি ইটকে টি এর মতো ধরে 2 মিটার উঁচু থেকে এটা ফেলতে হবে, 2 মিটার উঁচু থেকে ফেললে যদি ভেঙে যায় তাহলে ইট ভালো, ভেঙে যায় তাহলে ভালো না, আর যদি না ভাঙে তাহলে ইটটি ভালো। তাহলে লিখতে হবে দুটি ইট দ্বারা টি শেপ উৎপন্ন করে 2 মিটার উঁচু থেকে ফেললে যদি না ভাঙে তবে ভালো ইট, আর ভেঙে গেলে ভালো ইট নয়, ভালো ইট নয়। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি পড়ব সেটা হচ্ছে আমাদের ইটের যেই ফ্রগ মার্ক বলে, ফ্রগ মার্ক, ব্যাঙ চিহ্ন, বাংলায় সরাসরি যদি আমরা বাংলা করি তাহলে এটা হচ্ছে ব্যাঙ চিহ্ন। আসলে ইটের ফ্রগ মার্ক বা বাংলা আসলে সিলমোহর। ফ্রগ মার্ক কি? ইটের সিলমোহর বলি আমরা, যেটাকে বাংলায় সিলমোহর বা ফ্রগ মার্ক কি? সো সিলমোহর বা ফ্রগ মার্ক কি, এটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে ইটের গায়ে আমরা যেই কোম্পানির নাম অঙ্কিত থাকে সেটিকে সিলমোহর বা
ফ্রগ মার্ক বলা হয়। তাহলে ইটের পৃষ্ঠকে গর্ত করে যেই কোম্পানির নাম অঙ্কিত থাকে সেটাকে ফ্রগ মার্ক বলে। উত্তর হবে ইটের পৃষ্ঠকে গর্ত করে যে কোম্পানির বা নির্মাতা প্রতিষ্ঠানের নাম অঙ্কিত থাকে তাকে সিলমোহর বলে। এই ফ্রগ মার্ক এবং সিলমোহর দেওয়ার প্রয়োজনীয়তা কি, কি কারণে সিলমোহর ব্যবহার করা হয়, এটি আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যে সিলমোহর কেন ব্যবহার করা হয়, ইটের এই সিলমোহর ব্যবহারের কারণ কি। তাহলে সিলমোহর ব্যবহারের কারণ যদি আমাদের কাছে প্রশ্ন করা হয় তাহলে কারণগুলো হচ্ছে, ব্যবহারের কারণ কি এটি কোশ্চেন আসে। কারণ হচ্ছে 1 নাম্বার হচ্ছে বন্ড শক্ত করে, ইটের যখন মেশনারি কাজে এটাকে ইউজ করা হয় তাহলে এটার বন্ড শক্ত করে, ইটের সাথে অন্য ইটের বন্ড শক্ত করে, বা অন্যভাবে বললে গাঁথনির বন্ড শক্ত করে, ইটের গাঁথনির বন্ড শক্ত করে। এটা ভালো হবে ব্যাপারটা লিখলে, ইটের গাঁথনির বন্ড শক্ত করে। 2 নাম্বার যেটার কারণে এটা দেওয়া হয় সেটা হচ্ছে এটা ধরতে সুবিধা হয়, বা এইটা সিলমোহরটা আমাদের ধরার সুবিধা দান করে, এটা বলা যেতে পারে, এবং সৌন্দর্য বৃদ্ধি করে, ধরার সুবিধা প্রদান করে এবং সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি চিন্তা করে দেখুন, যদি আমরা একটা ইট ফ্রগ মার্ক ছাড়া যে নাম অঙ্কিত থাকে, ইটের যে নাম অঙ্কিত থাকে ওই সিলমোহর ছাড়া যদি একটি ইট দেখেন তাহলে এটা আপনার কাছে আসলেই উদ্ভট লাগবে। সো এটা ইটের আসলে সৌন্দর্য বৃদ্ধি করে। এবং শেষমেশ আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানের পরিচয় বহন করে, নির্মাতা প্রতিষ্ঠানের পরিচয় বহন এটি এই ফ্রগ মার্কের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে ইটের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা পড়লাম, এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেগুলো আমি এখান থেকে আরেকটা কোশ্চেন আমরা বের করতে পারি, যেটা বন্ড শক্ত করে আমরা লিখলাম। এখানে আমরা বলতে পারি যে বন্ড ব্যাপারটা কি, যে ইটের বন্ড কি হতে পারে, বন্ড কাকে বলে। তাহলে এই জায়গা থেকে আমরা আরেকটি কোশ্চেন উৎপন্ন করতে পারি, সেটা হচ্ছে ইটের বা জাস্ট বন্ড কাকে বলে, বন্ড কাকে বলে। এই কোশ্চেনটা মাঝে মধ্যে আসে, যদি এটা একটু সাম সর্ট অফ খুব সহজ কোশ্চেন এবং সিলি কোশ্চেন। একটা ইটের সঙ্গে যদি আরেকটা ইটের জোড়া দেওয়ার যে পদ্ধতি তাকেই বন্ড বলে। উত্তর হবে একটি ইটের সাথে অপর ইটের জোড়া দেওয়ার পদ্ধতিকে বন্ড বলে। তাহলে বন্ড কাকে বলে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর এরপরে আরেকটি কোশ্চেন হতে পারে যে ইটকে কেন ভেজানো হয়, কি কারণে ইটকে পানিতে ভেজানো হয়, বা মেশনারি কাজে ব্যবহারের পূর্বে কেন ইটকে ভেজানো হয়, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ব্যবহারের পূর্বে কেন ইটকে
ভেজানো হয়। এর উত্তর হবে ভেজা ইট শুকনো ইটের থেকে মশলা সহজে এবং সমভাবে লাগানো যায়। ইটের গায়ে 1 নম্বর হচ্ছে, এর কারণ হচ্ছে ইটের গায়ে ভেজা ইটের গায়ে মশলা সহজে ও সমভাবে লাগানো যায়। এরপরে শুকনো ইটের মধ্যে যদি আমরা মশলা দেই তাহলে সেই মশলার পানিটাকে শুষে নিবে, ফলে সিমেন্টের যেই হাইড্রেশন বিক্রিয়াটা সিমেন্টকে হার্ডেনিং করে বা শক্ত করে, সেই হাইড্রেশন বিক্রিয়াটি হতে সমস্যা হবে। তার মানে শুকনো ইটে মশলার পানি শোষণ করে। শুকনো, এটা খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কথা হচ্ছে এটি যে শুকনো ইটে মশলা হতে পানি শোষণ করবে, পানি শোষণ করে ফলে সিমেন্টের যে হাইড্রেশন বিক্রিয়া, সিমেন্টের পানিযোজী বিক্রিয়া বলে বাংলায়, যাই হোক আমি হাইড্রেশন লিখি, হাইড্রেশন বিক্রিয়া সঠিকভাবে হয় না এবং বন্ড দুর্বল হয়। এই জন্য ইটকে ভিজিয়ে নিলে, ইট যদি আগে থেকেই পানি শুষে রাখে, আগে থেকেই যদি এটা সম্পৃক্ত অবস্থায় থাকে বা ভেজা অবস্থায় থাকে, তাহলে ইট আর মশলা থেকে পানি শুষবে না। এতে করে যেটা হবে, তাহলে আমাদের মশলার যেই সিমেন্ট, সেটা সিমেন্টের যেই হাইড্রেশন বা রাসায়নিক বিক্রিয়া সেটা সঠিকভাবে হয় এবং গাঁথনি দুর্বল হয় না, গাঁথনির যে বন্ড সেটা সবল হয়। এরপরে হচ্ছে আমরা বলতে পারি যে ভেজালে, এরপরের তৃতীয় এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে ভেজালে ইটের মধ্যে কোনো নোনা ব্যাপার থাকলে বা লবণ থাকলে সেটা লবণ এখান থেকে বের হয়ে যায়। লবণ জাতীয় পদার্থ গায়ে লেগে থাকলে তা পরিষ্কার হয়ে যায়। ভেজালে লবণ জাতীয় পদার্থ বা চুল্লির যে আবর্জনা থাকে তা পরিষ্কার হয় ও ইটের বন্ডকে শক্ত ও দীর্ঘায়িত করে বা দীর্ঘস্থায়ী করে। তো এগুলো হচ্ছে ইট ভেজানোর কারণ। কারণ আমরা ইটকে কেন ভেজাই, এইটা হচ্ছে তার কারণ, যে আমরা ইটকে ভেজালে সেই ইটের যেই ভেতরের যে নোংরা আবর্জনা চুল্লির মধ্য থেকে যখন পুড়িয়ে বের করা হয়, তখন কিছু ছাই মাটি লেগে থাকে, কিছু লবণাক্ত পদার্থ সেখানে থাকতে পারে। লবণাক্ত পদার্থ থাকলে এফ্লোরেসেন্সের সমস্যা হয় এবং এই এফ্লোরেসেন্সের সমস্যা সিমেন্টের দেওয়ালে বা ইটের দেওয়ালের একটা বড় সমস্যা এটি হতে পারে। এটি থেকে এটাকে মুক্ত করে এবং দীর্ঘস্থায়ী করে তাদের বন্ডকে। শুকনো ইটের হাইড্রেশন বিক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কারণ হাইড্রেশন হতে হলে সিমেন্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভেজা থাকতে হবে। অর্থাৎ ওখানে যদি পানি না থাকে তাহলে পানিযোজী বিক্রিয়া বা হাইড্রেশন বিক্রিয়া হবে না এবং সিমেন্টের বন্ড দুর্বল হয়ে যাবে। এগুলো হচ্ছে ইটের ভেজানোর কারণ। তো আশা করি আমার আজকের যেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর আমি আজকে সলিউশন দিলাম বা যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম, সেই কোশ্চেনগুলো আপনাদের উপকারে আসবে এবং এই কোশ্চেনগুলো বারবার আমাদের
বিভিন্ন ভর্তি পরীক্ষা, ডুয়েট ভর্তি পরীক্ষা, তারপর বিভিন্ন এক্সাম এবং কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। সো আশা করি আপনাদের এই কোশ্চেনগুলো উপকারে আসবে এবং আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসব এবং প্রতিটি সাবজেক্টের উপরে, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরেও আমাদের এই চ্যানেলে ভিন্ন ভিন্ন কোর্স এভাবে করানো হবে। সো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। ইঞ্জিনিয়ারিং এর বাংলাদেশে একটি ইঞ্জিনিয়ারিং এর ভালো অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম গড়ে উঠুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।